অধ্যাপক আসিফ নজরুল উপদেষ্টা হওয়ার আগে এহেন কোনো বিষয় নাই যেখানে তিনি মত দিতেন না। বলতেন কোনোদিন যদি তিনি মন্ত্রী বা ক্ষমতায় যেতে পারতেন তবে সব সমস্যার সমাধান করে ফেলতেন এক তুড়িতেই। সৈয়দা রিজওয়ানা হাসানকে ঘন ঘন দেখা যেত রাস্তায়, খাল, নদী, সবুজ বাঁচানোর আন্দোলনে। তার মনের কথাও হয়তো ছিল আসিফ নজরুলের মতোই। কোনো এক অলৌকিক কিংবা হুমায়ুন আহমেদের গল্পের মতো তারা সেই ক্ষমতা একসময় পেয়েও যান শেষমেশ। কিন্তু কেমন হলো তাদের পারফরমেন্স? 100-তে কত পেলেন তারা? লাখো মানুষ আওয়ামী লীগকে তাড়িয়ে শেখ হাসিনার জায়গায় অনেকটা জোর করেই বসালো ডক্টর ইউনূসকে। ঘোর সন্দেহবাতিক লোকটাও স্বীকার করে গেলেন এবার দেশের আসল উন্নয়ন না হয়ে যায় না। কিন্তু 1.5 বছর পর এসে মানুষ মত দিচ্ছে মিশ্র। অনেকে বলছেন মোটামুটি ছিল ইউনূস সরকারের পারফরমেন্স, অনেকে তো 100-তে 0 দেওয়ারও পক্ষপাতী। যা হোক, বিশ্লেষণ কি বলে দেখা যাক। ক্যালেন্ডারের পাতায় তখন 2024 সাল। শেখ হাসিনা সরকারের পতনের পর যখন নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নিল, তখন আকাশচুম্বী প্রত্যাশার পারদ ছিল মানুষের মনে। আজ ক্যালেন্ডারের পাতায় 12ই ফেব্রুয়ারি 2026। ঠিক আজই অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। গত প্রায় 18 মাসের শাসনামল শেষে যখন ইউনূস সরকার বিদায় নেবার পথে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ইতিহাসের এই সন্ধিক্ষণে তারা কি সফল নাকি ব্যর্থ? সরকারের পক্ষ থেকে বারবার 3টি মূল লক্ষ্যের কথা বলা হয়েছিল: রাষ্ট্রের সংস্কার, জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধের বিচার এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজন। নিজেদের তারা সফল দাবি করতেই পারেন, কিন্তু বিশ্লেষকদের খাতা কলমের হিসেবটা মিলছে না সব জায়গায়। অর্থনীতিতে কিছুটা স্বস্তি ফিরলেও সামাজিক নিরাপত্তা আর মব সংস্কৃতির কালো ছায়া এই সরকারের অর্জনকে অনেকটাই ম্লান করে দিয়েছে বলে মনে করেন বোদ্ধারা। শুরুতেই আসা যাক সংস্কারের প্রশ্নে। সরকারের দাবি, তারা যে গতিতে সংস্কার কাজ এগিয়ে নিয়েছেন তা বাংলাদেশের ইতিহাসে বিরল। রাষ্ট্র সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে মোট 11টি কমিশন গঠন এবং পরবর্তীতে জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতা, সব মিলিয়ে একটি কর্মযজ্ঞ আমরা দেখেছি। অন্তত 30টি বিষয়ে দলগুলো একমত হয়েছে, যার মধ্যে 4টি প্রশ্নে আজ নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হচ্ছে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের মতে এত কম সময়ে এত সংস্কার অভাবনীয়। কিন্তু মুদ্রার উল্টো পিঠও আছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের মতো পর্যবেক্ষকরা মনে করেন সংস্কারের এই প্রক্রিয়াটি ছিল অনেকটা পিক অ্যান্ড চুজ এবং অ্যাডহকিজমের শিকার। অর্থাৎ যা সুবিধাজনক মনে হয়েছে তাই ধরা হয়েছে, আর যা ঝুঁকিপূর্ণ তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। বিশেষ করে শিক্ষা ও প্রশাসনের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় সংস্কার কমিশনই গঠন করা হয়নি। আবার যেখানে কমিশন হয়েছে, সরকারের ভেতরেই একটি অংশের কারণে তা পথভ্রষ্ট হয়েছে। আজ গণভোটে যদি না ভোট জয়ী হয়, তবে গত 1.5 বছরের এই সংস্কার উদ্যোগের ভবিষ্যৎ কি হবে তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। সরকারের দ্বিতীয় প্রধান এজেন্ডা ছিল বিচার। জুলাই গণ অভ্যুত্থানের বিচার নিয়ে মানুষের আবেগ ছিল তুঙ্গে। ট্রাইব্যুনাল গঠন হয়েছে, বিচার কাজ চলেছে। এর মধ্যে সবচেয়ে বড় খবরটি এসেছিল গত বছরের 17ই নভেম্বর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছেন। এমনকি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হয়ে 5 বছরের সাজা পেয়েছেন। পরিসংখ্যান বলছে জুলাই অভ্যুত্থানে হত্যার অভিযোগে 837টি মামলার রেকর্ড করা হয়েছে, যার মধ্যে 45টি মামলা ট্রাইব্যুনালে বিচারাধীন। কিন্তু এই বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক মহল এবং মানবাধিকার কর্মীরা। ঢালাওভাবে হত্যা মামলা, যেখানে সাংবাদিক, শিক্ষক থেকে শুরু করে সাধারণ পেশাজীবীদের আসামি করা হয়েছে, তা বিচারের মূল চেতনাকেই প্রশ্নবিদ্ধ করেছে। ডক্টর ইফতেখারুজ্জামানের ভাষায় এটি শেষ পর্যন্ত বিচার নাকি প্রতিশোধ, সেই বিতর্কের জন্ম দিয়েছে। সরকার চাইলে এই ঢালাও মামলার সংস্কৃতি এড়াতে পারত, কিন্তু তারা তা করেনি। ফলে প্রকৃত অপরাধীদের বিচারও ঝুঁকির মুখে পড়েছে বলে মনে করছেন অনেকে।
তবে ইউনূস সরকারের সবচেয়ে বড় ব্যর্থতার জায়গা হিসেবে চিহ্নিত করা হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মব কালচার বা সংঘবদ্ধ সহিংসতা নিয়ন্ত্রণ করতে না পারা। গত 1.5 বছরে মানবাধিকার সংস্থাগুলোর জন্য এক আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছিল মব জাস্টিস। দেশের শীর্ষস্থানীয় 2 পত্রিকা প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে হামলা, মাজার ভাঙচুর, সাংস্কৃতিক কেন্দ্রে আগুন এসব ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। গত 18 ডিসেম্বর রাতে যখন পত্রিকা অফিসে ঘণ্টার পর ঘণ্টা হামলা চলল, তখন সরকারের নীরবতা মানুষকে স্তম্ভিত করেছিল। সরকার কি তবে কোনো বিশেষ গোষ্ঠীর কাছে জিম্মি? বিশেষজ্ঞরা বলছেন এই মব কালচারের পেছনে থাকা অতি ক্ষমতায়িত শক্তিকে ম্যানেজ করতে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। শুধু তাই নয়, গত 1.5 বছরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং কারা হেফাজতে মৃত্যুর মিছিলও থামেনি। অধিকারের তথ্য মতে অন্তর্বর্তী সরকারের প্রথম 14 মাসেই অন্তত 40টি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যা মানবাধিকার ও নতুন বাংলাদেশের স্লোগানের সঙ্গে বেমানান। সংখ্যালঘুদের নিরাপত্তা ইস্যুতেও সরকারের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। বারবার হিন্দুদের বাড়িঘরে হামলা, ভালুকায় পিটিয়ে হত্যা কিংবা হিন্দু ব্যবসায়ীদের খুন হওয়ার ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে এসব ঘটনা ধর্মীয় নয় বরং রাজনৈতিক। সরকার এও দাবি করেছে যে তাদের আমলে 2টি দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে হয়েছে, কিন্তু মাঠ পর্যায়ের বাস্তবতা আর পরিসংখ্যান সব সময় সরকারের দাবির সঙ্গে মেলেনি। মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তারের ঘটনা কিংবা সুফি মাজারগুলোতে লাগাতার হামলা প্রমাণ করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন ছাত্র জনতা দেখেছিল তা হোঁচট খেয়েছে বারবার। তবে অন্ধকারের মধ্যেও আলোর রেখা ছিল অর্থনীতিতে। অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের মতে অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানোর ক্ষেত্রে সরকার তুলনামূলকভাবে সফল। দায়িত্ব নেবার সময় রিজার্ভ যেখানে $14 বিলিয়ন নেমেছিল, IMF-এর হিসাব অনুযায়ী তা এখন $28 বিলিয়ন বেশি। ব্যাংকিং খাতে সুশাসন ফেরাতে দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করা এবং বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে শ্বেতপত্র প্রকাশ এসবই ছিল সাহসী পদক্ষেপ। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমদের দাবি অনুযায়ী অর্থনীতি এখন স্থিতিশীলতার পথে, কিন্তু এই মাইক্রো ইকোনমিক সাফল্য সাধারণ মানুষের বাজারের থলেতে খুব একটা স্বস্তি দিতে পারেনি। মূল্যস্ফীতি এখনও 8% উপরে, চালের দাম না কমায় খাদ্য মূল্যস্ফীতিও ভোগাচ্ছে সাধারণ মানুষকে। পরিসংখ্যানের জিডিপি আর রিজার্ভের গল্প দিয়ে তো আর পেটের ক্ষুধা মেটানো যায় না, আর তাই সাধারণ মানুষের কাছে অর্থনৈতিক সাফল্যের দাবিটা কিছুটা ফিকে মনে হতে পারে। নারীর নিরাপত্তা এবং স্বাধীনতার প্রশ্নেও এই সরকারের আমলনামা খুব একটা সুখকর নয়। খোদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গত বছর নারী দিবসে উদ্বেগ প্রকাশ করেছিলেন, কিন্তু পরিস্থিতির উন্নতি হয়নি। উল্টো নারী সংস্কার কমিশনের রিপোর্টকে ঘিরে নারীদের উপর আক্রমণ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হেনস্থার ঘটনা ঘটেছে। ডক্টর ইফতেখারুজ্জামান একে আখ্যায়িত করেছেন নারীর সমতার ক্ষেত্রে ইতিহাসের সবচেয়ে বড় ধাক্কা হিসেবে। সরকার মৌলবাদী বা রক্ষণশীল গোষ্ঠীর ভয়ে নারীদের অধিকার রক্ষায় যে সৎ সাহস দেখানোর প্রয়োজন ছিল তা দেখাতে পারেনি, বা অনেক ক্ষেত্রে আপোষকামিতার পথ বেছে নিয়েছে সরকার। গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নেও সরকারের অবস্থান ছিল দ্বিমুখী। একদিকে সাইবার সিকিউরিটি আইন বাতিলের কথা বলা হয়েছে, অন্যদিকে 167 জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে আবারও তা ভুল বলে স্বীকার করা হয়েছে। সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার কিংবা টক শোতে সমালোচনার জেরে চাপ সৃষ্টি, এসব ঘটনা প্রেস ফ্রিডমের উন্নতির দাবির সঙ্গে সাংঘর্ষিক। সরকার বলছে গুম খুন বন্ধ হয়েছে, পুলিশ বাহিনী এখন সক্ষম। বিচার বিভাগের স্বাধীনতার জন্য সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি করা হয়েছে, যা বিচারকদের নিয়োগ এবং বদলির ক্ষমতা আদালতের হাতে ন্যস্ত করেছে। এগুলো নিঃসন্দেহে কাঠামোগত সংস্কারের ভালো দিক, কিন্তু বিচারালয় থেকে থানা সর্বত্রই দলীয়করণের বদলে নতুন কোনো গোষ্ঠীর প্রভাব বিস্তারের অভিযোগও কম নয়। বিশ্লেষকদের মতে ইউনূস সরকারের ঝুলিতে সাফল্যের চেয়ে আক্ষেপের পাল্লাটা বোধহয় একটু বেশি ভারী। রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের পথে নিয়ে আসা এবং একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে দেশকে ধাবিত করা তাদের অন্যতম সাফল্য। কিন্তু যে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে ছাত্র জনতা রক্ত দিয়েছিল, যেখানে থাকবে না কোনো বৈষম্য, থাকবে না মব জাস্টিস, থাকবে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা, সেই জায়গাটিতে পৌঁছতে সরকার অনেকটা পথ হারিয়ে ফেলেছে। অর্থনৈতিক ধস ঠেকানো গেছে সত্য, কিন্তু সামাজিক
ও সাংস্কৃতিক যে ক্ষতের সৃষ্টি হয়েছে তা গত 1.5 বছরে তা শুকোতে কতদিন লাগবে তা সময়ই বলে দেবে। 100-তে তারা কত পাবেন সে রায় আজ ব্যালট পেপারে জনগণ দেবে। তবে বিশ্লেষকদের কেউ কেউ বলছেন তারা ফেল করেননি বটে, কিন্তু তাদের পাশ মার্কটার চেহারা বড্ড গরিবী।